আজকে কাশ্মীরে যে জিনিস ডিপ্লয় করা আছে, আজকে সেই জিনিস ওয়েস্ট বেঙ্গলে ডিপ্লয় করা হয়েছে। সেটা কি? ব্যালিস্টিক স্নিফার ডগ ইউজ করা হচ্ছে। তার মানেটা কি? সেখানে একটা যে আর্মির যে ডগস আছে তার মধ্যে সেখানে পদমর্যাদা পাওয়া যে ডগটার অনেক হাইলি স্কিল্ড, যেসব ডগ ইসরায়েলের ডিফেন্স এজেন্সি তারা ইউজ করে থাকে খুব টাফ সিচুয়েশনের ক্ষেত্রে, খুব সিকিউরিটি এনহ্যান্স জায়গা, যেসব জায়গা সেই সব জায়গার জন্য যে জিনিস ইউজ করা হয়, সেই স্নিফার ডগ অফিসার র্যাঙ্কের সেই স্নিফার ডগ সেটা ইউজ করা হচ্ছে আজকে এখানে। এবং সেখানে গ্রামকে খালি করে দেওয়া হয়েছে, সেখানে পুরোপুরি ইভাকুয়েট করে দেওয়া হয়েছে এবং সেখানে মোটামুটি একটা সেফটি ডিস্টেন্স মেনটেন করিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের কেউ সবাইকে। এনএসজি এসে বোম বা সামথিং কিছু জিনিস প্ল্যান্ট করা হচ্ছে। আচ্ছা, যদি তাই হয়, একদিনে কি একটা বাংকার তৈরি করা পসিবল? একদম সিমেন্ট ঢালাই করে নাকা চেকিং, পুলিশ চেকিং, হ্যাঁ না, এত কিছু পারমিটকে লুপহোল ঘোল খাওয়ানোর ক্ষমতা কে রাখে? নিশ্চয়ই ওপর মহলের মাথার কেউ না কারো হাত আছে। সর্বধর্ম সমন্বয় মেনে নিয়ে, এই প্রথাটা মেনে নিয়ে তখনই চলতে পারবে যতক্ষণ হিন্দু মেজরিটিতে থাকবে। মিথ্যে কথা বলা দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আজকে রাস্তায় বেরিয়ে সিএ এনআরসির বিরুদ্ধে কটা মুসলিম মানুষজন, মুসলমান ভাই বোনেরা কটা জন বেরিয়ে এরকম ঝামেলাঝাটি করছে, কোথায় পাথর পড়ছে। বলেছিল তো সিএ এনআরসি যখন হবে গোটা ভারতবর্ষ। বেশি দিন তো হয়নি শাহজাহান শেখের গল্পটা, বাংলার মানুষ এখন সেটাকে ভুলতে পারেনি। সেটা চলাকালীনই সন্দেশখালী 2.0 চলে এলো একদম, যেখানে সন্দেশখালীর নেক্সট চ্যাপ্টার শুরু হচ্ছে। এটা একটা অনেক বড়, অনেক গুরুতর চ্যাপ্টার, আগেরটার থেকেও বলা যেতে পারে। তো আমি প্রতীক সেটের কাছে একটাই কোশ্চেন রাখবো যে এই মুহূর্তে আমাদের স্টেটের গভর্নমেন্টের কি হাল বা কি চলছে সিচুয়েশান। ভোট চলছে, আর তার সাথে বলবো ওই সন্দেশখালী 2.0 জিনিসটাকে যদি একটু এক্সপ্লেন করা যায়। আমি আজকে শ্রোতা। ঠিক আছে, তো সন্দেশখালী ইস্যুটা আমরা জানি শেখ শাহজাহানের ওখান থেকে মেন সূত্রপাত। সেখান থেকে সিবিআই জেরা করে অনেক তথ্য বেরোয় এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে সিবিআই এনএসজিকে ইনফর্ম করে এবং সেখান থেকে আজকে সেই এনএসজির বোম স্কোয়াড সেটা আসে। এবং এটা খুবই উদ্বেগজনক বিষয় যে আজকে কাশ্মীরে যে জিনিস ডিপ্লয় করা আছে, আজকে সেই জিনিস ওয়েস্ট বেঙ্গলে ডিপ্লয় করা হয়েছে। সেটা কি? ন্যাশনাল বোম ডেটা সেন্টার, এনবিডিসি। এটা কাশ্মীরে ডিপ্লয় করা অল টাইম থাকে, কারণ ওখানে যে আশঙ্কাজনক পরিবেশ আগে ছিল সেই জিনিসটা মাথায় রেখে ওটা ওখানে ডিপ্লয়েড আছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে টেররিস্ট অ্যাক্টিভিটি ওখানে যথেষ্ট অ্যাক্টিভ, ইয়েস, সেইটার জন্য। এবং সেখানে আগে যে হাইকটা ছিল সেই গ্রাফটা এখন অনেকটা লো, কিন্তু তারপরেও ওটা ওইখানে অ্যাক্টিভেটেড আছে এবং সেই জিনিস আজকে ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্টিভেটেড করা হলো। আজকে সেইখানে কাকে পাঠানো হচ্ছে না, ব্যালিস্টিক স্নিফার ডগ সেখানে ইউজ করা হচ্ছে। ব্যালিস্টিক স্নিফার ডগ ইউজ করা হচ্ছে, তার মানেটা কি? সেখানে একটা যে আর্মির যে ডগস আছে তার মধ্যে সেখানে পদমর্যাদা পাওয়া যে ডগটার অনেক হাইলি স্কিল্ড, যেসব ডগ ইসরায়েলের ডিফেন্স এজেন্সি তারা ইউজ করে থাকে খুব টাফ সিচুয়েশনের ক্ষেত্রে, খুব সিকিউরিটি এনহ্যান্স জায়গা, যেসব জায়গা সেই সব জায়গার জন্য যে জিনিস ইউজ করা হয়, সেই স্নিফার ডগ অফিসার র্যাঙ্কের সেই স্নিফার ডগ সেটা ইউজ করা হচ্ছে আজকে এখানে, যেটা খুবই একটা আশঙ্কাপূর্ণ অবস্থা। কতটা আশঙ্কাজনক জায়গায় এসে দাঁড়িয়েছে যে যেখানে আজকে এনএসজি ইনভলভ হয়ে সেখানে এই ডগ ইউটিলাইজেশন হচ্ছে এবং সেখানে ওই রোবট ইউজ করা হচ্ছে। বিকজ রোবট ইউজ করার পিছনে আরও একটা বড় কারণ কি, আমাদের এখন এখানে যে তাপপ্রবাহ চলছে 42, 44, 43 এর মধ্যে মোটামুটি রান করছে, কিন্তু সেটাকে বলা হচ্ছে কি 42, 43 সেটা শো করছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হিউমিডিটির কারণে ফিল হচ্ছে সেটা কত 46, 48 এর কাছাকাছি। হ্যাঁ, তো এই সময় এই যে ওদের কাছে যে কেমিক্যাল যেগুলো ওখান থেকে পাওয়া যাচ্ছে সেইগুলো এই গরমের টাইমে সেটাকে নিয়ে কোনো রকম মুভমেন্ট করতে গিয়ে কোনো রকম যদি বিপদ আশঙ্কা যদি হতে পারে, তো সেইটার জন্য বিস্ফোরণের কোনো রকম কিছু যদি চান্সেস যাতে নমিনাল করা যায় সেইটার জন্য রোবটস ইউজ করা হচ্ছে, যেন ক্যাজুয়ালিটি না। হ্যাঁ, এবং সেখানে গ্রামকে খালি করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেখানে পুরোপুরি ইভাকুয়েট করে দেওয়া হয়েছে এবং সেখানে মোটামুটি একটা সেফটি ডিস্টেন্স মেনটেন করিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের কেউ সবাইকে। তো এটা কতটা আশঙ্কাজনক পূর্ণ অবস্থা এবং সেখানে দাঁড়িয়ে
কিছুদিন আগে অবধি মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে চকলেট বোম হয়তো কোথায় বাঁধা হয়েছে, কোথায় ফেটেছে, হয়তো এরকম কোনো রকম ঘটনা ঘটতেই পারে। এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়ে কথাবার্তা কি, যে ওখানে সিবিআই এনএসজি এসে বোম বা সামথিং কিছু জিনিস প্ল্যান্ট করা হচ্ছে। আচ্ছা, যদি তাই হয়, একদিনে কি একটা বাংকার তৈরি করা পসিবল? একদম সিমেন্ট ঢালাই করে, যেখান থেকে আজকে সিমেন্টের ঢালাই থেকে বের করে এনে সেখান থেকে সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, আর্মস পাওয়া যাচ্ছে, সেখান থেকে যে কেমিক্যালস, এবার এখানে কেমিক্যাল রিয়াকশান করে এই তোমার বোমাগুলো তৈরি করা হচ্ছে। এবং আইইডি থেকেও এটা আরও অনেক বেশি খতরনাক। এখানে যখন কেমিক্যাল রিয়াকশান করা যখন হয় এক একটা এই পদার্থের সাথে, সেটার আরও ইন্টেন্সিটি বেড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে সেই রকম অ্যাক্টিভিটি এখানে হচ্ছে। আর এই রকম জিনিস পশ্চিমবাংলার একটা সাধারণ এরিয়ায় হবে, এটা কি কাঙ্ক্ষিত? যেসব জিনিস একমাত্র টেররিস্ট অর্গানাইজেশন ইউজ করে, কারণ কিংবা যেখানে ইন্ডিয়ান আর্মির, যেখানে বলা যেতে পারে যেখানে সব ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, যেখানে রিসার্চ সেন্টার, সেখানে এই জিনিস উইথ অনেক সিকিউরিটি গাইডলাইন্স, অনেক প্রোটেকশন নিয়ে সেখানে এই জিনিসগুলো ইউজ করে আমাদের রিসার্চাররা সেখানে রিসার্চ করে একটা জিনিস তৈরি করছে, একটা বোম কি একটা আইডি একটা তৈরি করছে। সেখানে দাঁড়িয়ে এই রকম একটা জিনিস, এতটা সংবেদনশীল একটা জিনিস, একটা এরকম একটা সাধারণ এরিয়ায় উইদাউট এনি প্রোটেকশন সেখানে রাখা আছে। এবং এটার মানেটা কি? এটা পশ্চিমবঙ্গ না টেরারিস্ট অধ্যুষিত একটি এলাকা, না এটা আফগানিস্তান? দুটো কোশ্চেন এটার এতে ভিত্তিতে, যে এটা এখানে এলো কি করে, কি মনে হয়, আর এটা কি কারণে এলো। এক্স্যাক্টলি। এখানে সবার প্রথম একটাই কথা ফার্স্ট, যে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি দায়ী, বিকজ এরকম একটা জিনিস অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাডারে কেন আসেনি? ফার্স্ট অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের র্যাডারে এসেছে বলে আজকে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, না দেখতে পেতাম। এর পরের কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্সনরা তারা বলছে যে এটা তো সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের দায়, স্টেট গভর্নমেন্টের তো কোনো দায়ই নেই। এটা এলো কোথা থেকে? তাহলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তাহলে তার পুরোটা দায়। সব থেকে বড় প্রশ্ন একটাই এখানে থাকবে আমার, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গলের যে ফেন্সিংয়ের যে এরিয়াটা আছে, সেখানটা ফেন্সিং করা নেই, এবং সেখানে ফেন্সিং করানোর জন্য করা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সেটার জন্য বারবার ধরে জায়গার আবেদন করে যাচ্ছে রাজ্যের কাছে, রাজ্য সেইটা কোনোভাবেই ক্লিয়ার করছে না। এবং যেই জায়গাটার জন্যই আজকে এত প্রবলেমের সৃষ্টি হচ্ছে, যেখান দিয়ে লুপহোল ক্রিয়েট হয়ে ঢুকে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি। তাহলে এখানে বলে দিচ্ছে যে ইন্ডিয়ান আর্মির দোষ, ইন্ডিয়ান আর্মি বিএসএফ ইনকম্পিটেন্ট। প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট ইন্ডিয়ান আর্মি, সেখানে বিএসএফ, সব জায়গায় বিএসএফ দিয়ে পুরো ঘেরা। তাহলে সাইডের যে পুলিশ স্টেশন ফার্স্ট, সেখানে কারা থাকে? যখন পরিস্থিতি আসে সেখানে তখন কারাগার, সেখানে তখন আর্ম ফোর্স পাঠানো হচ্ছে, সেখানে আর্মি ঢোকানো হচ্ছে। কিন্তু আদারওয়াইজ তার আগে ওখানে কার আন্ডারে থাকে? প্রোটেকশনটা কার আন্ডারে থাকে? সেটা স্টেটের আন্ডারে থাকে। স্টেট সেই অঞ্চলে, এই যে বলে যে হুট করে যে আচ্ছা তুমি ভোটের সময় আমার সঙ্গে এরকম প্রবলেম করলে, ঠিক আছে তোমার বর্ডার এরিয়াজে ট্রান্সফার করে দেবো। বর্ডার এরিয়াজে ট্রান্সফার করার ক্ষেত্রে পুলিশরা এত ভয় পায় কিসের জন্য? কারণ তাকে সেই বর্ডার লাইন্স এরিয়ার সাথে কোঅর্ডিনেট করে চলতে হবে, এবং সেই প্রবলেমটা ফার্স্ট তারা ফেস করতে চলেছে। অবভিয়াসলি বিএসএফ আছে, কিন্তু দায়িত্ব কার? বিএসএফকে তারা ইনপুট দেবে। এরা বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমি ওখানে সিসিটিভি লাগাবো, সব কিছু করবো, তার জন্য আমাকে এই পারমিট, এই জায়গাগুলো আমাকে করতে দাও। না, সেটা করতে দেওয়া হচ্ছে না, এবং সেইগুলো না করতে দেওয়া হয় সেখান থেকে রোহিঙ্গা ঢোকানো হচ্ছে। আজকে মায়ানমার বলছে আমরা রোহিঙ্গা করবো না। আজকে সৌদি আরব তারা বলছে আমরা রোহিঙ্গা কাউকে এখানে আমরা কিছু করবো না। রোহিঙ্গারা কারা? তারা তো কমিউনিটি অ্যাজ এ কি দেখবো, তারা মুসলিম, ঠিক আছে, তাদেরকে তারা মানছে না। একটা মুসলিম কান্ট্রি তারা মানছে না, মায়ানমার মানছে না, বাংলাদেশ বলছে জায়গা নেই, আর এরা রোহিঙ্গাদের ভোট নিয়ে জিতবো, এই চিন্তা ভাবনায় চলছে। তো সেখানে তাদেরকে ভোটার কার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে ভোটার্স বানানো হচ্ছে, এবং সেখানে সিএ এনআরসির কথা বললে এনাদের প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওই ভোটার হয়তো বাদ পড়ে যাবে।
রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, হুম এবং এইখানের মাধ্যমে এই লুপহোল দিয়েই সব জিনিসপত্রগুলো ঢুকছে। আজকে মানব পাচারের কথা ধরা পড়ছে, অর্গ্যান পাচার হচ্ছে, বিভিন্ন গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ড্রাগস পাচার হচ্ছে। আজকে এত ড্রাগস পাওয়া যাচ্ছে, এত কিছু হচ্ছে। কি লাইমলাইটে কে উঠে আসছে না? ওয়েস্ট বেঙ্গল। আর যে আগে বাংলা ভারতকে পথ দেখাতো, আজকে সে বাংলা ভারতকে পথ দেখানো তো দূরের কথা, নিজে আগে অন্ধকার থেকে বেরোবে, তারপরে না সে পথটা দেখাবে। আজকে বাঙালি হয়ে এই কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে যে আজকে আমরা এমন বাংলা দেখছি যে বাংলায় অন্য রাজ্যে গিয়ে যদি বলি যে কোথা থেকে এসেছো, ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ও আচ্ছা ওখানে তো ওই হাল, জানি, ঠিক আছে। আর অন্য স্টেট তারা বুক ফুলিয়ে চলছে। এটাই কি আমাদের প্রাপ্য? এটাই কি আমাদের প্রাপ্য? আচ্ছা, আমি আর একটা কোশ্চেনে আসছি, যেটা করলাম, কেন কেন এরকম জিনিসপত্র বাংলার বুকে আনা হয়েছিল? কেন এরকম জিনিসপত্র আনা হয়েছিল তার পিছনে একটাই কারণ, যখন ভোটের আগে ভীতু সন্তুষ্ট যদি করে রাখতে হয় মানুষজনকে, একটা মানুষের সামনে যদি এরকমভাবে একটা কাটটা ফেলে কথা বলা হয়, কাটটা মিন্স বন্দুক, দেশি ভাষায় কাটটা বলে, তো বন্দুকটা ফেলে যদি তার সাথে দুটো কথা বলা হয়, সে সেখানে চুপ করে যাবে। আচ্ছা, কোনোরকম কোনো প্রবলেম হলে কটা কেস রেজিস্টার হয়, কটা কেস রেজিস্টার হয়, আমি এখনও এই কথাটা বলবো। আজকে এত কিছু এগিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আজকে বডি এখনও গুলি করে উড়িয়ে দিয়ে সাইড করে দেওয়া হয়, তার এফআইআর এর নাম অবধি আসে না যে এরকম একটা কেস হয়েছে, একজন মারা গেছে। অনেক আসে না। আরে যেগুলো টিভিতে লাইভ চলছে যে এটা মার্ডার হয়েছে, সেইখানে পুলিশ ডাইরেক্ট বলছে যে কোনো রকমভাবে মার্ডার হয় না, তাকে মার্ডার করা হয়েছে। তা বলছে উনি নিজে আত্মহত্যা করেছেন। সেখানে পুলিশ ওপেন স্টেটমেন্ট দিচ্ছে যে না, এটা লিখতে হবে, এরকম কথা টিভি সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখা, এবং সেটা লাইভ সব কিছু দেখিয়েছে। তো সেখানে এইরকম কথাবার্তা পুলিশ বলছে, সেগুলো কিছু তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দুটো একটা দেখতে পাচ্ছি, যেটা অনেক বিরোধী পক্ষ একটা হাইক দেওয়ার কারণে সেখানে মিডিয়া অ্যাটলিস্ট পৌঁছে দুটো কথা সেখান থেকে নিয়ে দেখাচ্ছে। তো এরকম তো একটা আধটা কেস এরকম হাইলাইট হয়, ম্যাক্সিমাম কেস তো ধোপে টেকে না, শেষ হয়ে যায়। কত কেসেস আছে যাদেরকে নিজের চোখের সামনে, তার বাবা মাকে তার চোখের সামনে হয়তো হত্যা করে দেওয়া হয়েছে, হয়তো না, এটা একটা হয়েছে। এবং আমার জানা এরকম একটা দিদি আছে যার কাছ থেকে আমি প্রথম এই গল্পের মতন এই কাহিনীটা, যেটা অ্যাকচুয়ালি গল্প কথাতে হয়, সেই কথাটা তার বাস্তবে আমি যখন শুনেছিলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আজ থেকে প্রায়, আমি তখন ক্লাস 10 পড়তাম, তখনকার কাহিনী, আমি তখন এই ঘটনা, এরকম ঘটনা শুনেছিলাম, এইরকম নির্মম হত্যা, তার চোখের সামনে বাবা মাকে মারা হয়েছিল। এবং মারা শুধু নয়, তার যৌন অঙ্গকে কেটে দেওয়া ডাইরেক্ট, এইভাবে অত্যাচার। বেঙ্গলে এসব হয়, সিনেমা হয় এগুলো, এটা সিনেমা, তো এটা সিনেমাতে এরকম এখনো অবধি এতটা ভায়োলেন্ট সিনেমা হয়তো সেন্সর বোর্ড পাস করাবে না, কিন্তু বেঙ্গল পাস করিয়ে দিয়েছে থ্রু পলিটিক্স। মানে আমি শুধু সন্দেশখালিতেই থাকতে চাইছি, যে সন্দেশখালির সিচুয়েশন যেটা এই মুহূর্তে চলছে, সন্দেশখালিতে যে পরিস্থিতি, এখানে যতক্ষণ না মায়েরা এগিয়ে আসবে ততক্ষণ হবে না। এবং আজকে মায়েরা এগিয়ে এসেছে, একটা ছেলে হয়ে দাঁড়িয়ে সে প্রতিবাদ করতে গেলে তাকে ভাবতে হবে যে আমার ব্যাক সাইডে আমার বাড়িতে বউ আছে, কিন্তু বউয়েরা যখন লাইমলাইটে সোজা উঠে আসবে কাটারিটা হাতে নিয়ে, মরবো, যখন বউ সে বলছে যে আমি মরবো, কাটারিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তাকেও মারবো, নিজেও মরবো, কিন্তু তাকে আমি মেরে মরবো। আমি ওখানটাতে যেতে চাইছি না, মানে আমি সন্দেশখালি ফার্স্ট পার্টে যেতে চাইছি না, আমি সেকেন্ড পার্টে আসতে চাইছি। যেটা এখন যেটা ঘটছে, এটা তো আগামী দিন আরও সুন্দরভাবে এক্সপ্রেস হবে যে এর পিছনে কেন, কারণ অলরেডি এনআইএ আই থিঙ্ক তারা ইনভলভ হবে। এবং আজকে যা খবর যা শুনেছি, লাস্ট আপডেট, হয়তো দেখা যাবে যে এখন হয়তো এনআইএ তারা কেসটা হ্যান্ড ওভার করে নেবে, বিকজ এটা ন্যাশনাল ইস্যুর আন্ডারে পড়ছে, এবং একটা এত বড় অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করেছে সিবিআই এখানে বোম স্কোয়াডের জন্য। তো এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। অ্যান্ড এনআইএ তো ঢোকা মানে ওখানে মোটামুটি যারা আছে তারা তো ছবির পাতায় ইতিহাসে নাম উঠে যাবে তাদের, তাহলে তো আর মোটামুটি বেরোনোর কোনো আশা নেই। তো এখন তো যা অবস্থায় ভোটের আগে যা দেখা যাচ্ছে, সব পার্টি যেভাবে এগোচ্ছে ভোট টানবার জন্য,
তারা তো আজকে ভোট টানতে গিয়ে যে যুদ্ধ করবে ভেবেছিল, সেই যুদ্ধের জায়গা যাওয়ার আগেই অনেকটা থমকে দিচ্ছে ইলেকশন কমিশন। যেটা আগের বারেও ইলেকশন কমিশন অনেক বলেছিল যে আমরা এরকমভাবে সিরিয়াস হয়ে আমরা অনেক কিছু করব, কিন্তু এবারে অনেক কিছু কাজ করে দেখাচ্ছে ইলেকশন কমিশন ভোটের সময়। যেভাবে ভোট অর্গানাইজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে তো রক্তে ভাসে ভোটের সময়। হ্যাঁ, এখনও কি হচ্ছে না, হচ্ছে, কিন্তু সেটার তুলনাটা অনেক অনেক কম আগে যে পরিমাণ হতো। এবং তার সঙ্গে বলবো এনআইএ, সিবিআই, ইডি, বিভিন্ন অর্গানাইজেশনগুলো, এগুলোর তৎপরতার কারণে ইলেকশন কমিশনের কিছুটা প্রেশার এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রেশার এবং কোর্টের প্রেশার, এই সবগুলো একত্রিত হয়ে আশা করা যায় ওয়েস্ট বেঙ্গলকে শান্ত করা যেতে পারে। কিন্তু আনটিল আনলেস এদের মাথা অবধি পৌঁছানো যাচ্ছে, ছোটোগুলোকে তো আজকে ধরছে এরা কারা, এরা এই যে ছোটো ছোটো নেতা তার বাড়িতে এখানে রাখা হচ্ছে, নিশ্চয়ই সে মাথা নয়। যদি কেউ মাথা হয় সে তার নিজের বাড়িতে কি এত কিছু বিস্ফোরক রাখবে না? তাহলে এর মাথা কি? একটা স্টেটে যদি এত হিউজ জিনিস আসে তাহলে সেটাকে আনতে তো হয়েছে, নাকা চেকিং, পুলিশ চেকিং, হ্যাঁ না, এত কিছু পারমিটকে লুফোল ঘোল খাওয়ানোর ক্ষমতা কে রাখে? নিশ্চয়ই ওপর মহলের মাথার কেউ না কারো না কারো হাত আছে। একদম। তাহলে কার হাত আছে? থাক, কার আমি একটা কথা বলি এখানে, কার হাত সেটা অডিয়েন্সকে বুঝতে দিই। আমরা এটা নিয়ে আমি সেটা বলছি না যে কার হাত আছে, কারণ এটা অবভিয়াসলি তদন্ত সাপেক্ষ এবং এখানে কোনো প্রশ্নই ওঠে না যে কার হাত আছে একটা গেস করে কাউকে একটা কালিমা লিপ্ত করা, এটা কখনোই উচিত নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানে যে এটা শেষ অবধি যাওয়া উচিত। একটা ছোট পদক্ষেপ করলাম, তারপরে আটকে রয়ে গেলাম, 5টা বছর কেটে গেল, আবার কখন ভোট আসবে, তারপরে গিয়ে বাদবাকিটা হবে, এইভাবে চলতে পারে না। আচ্ছা, তো আমি একটা এখানে আটকাচ্ছি যে সন্দেশখালী টপিকটা নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম। এবার আমরা বেরিয়ে যদি আমি একটা ছোট কোয়েশ্চেন প্রতীক সেটের কাছে করতে চাই, যে এসএসসি দুর্নীতি নিয়ে তার যদি মন্তব্য একটু ছোট্ট করে বলা যায়, এসএসসি দুর্নীতি নিয়ে প্রতীক সেট কি ভাবছে? এসএসসি দুর্নীতি নিয়ে এটাই বলবো যে হ্যাঁ, অনেক মানুষ হয়তো ওর মধ্যে যারা ভালো ছিল, যাদের যোগ্যতা আছে, তাদের কষ্ট হবে সাময়িক, কিন্তু যদি আমাদের চিন্তাভাবনা যদি ওয়াইড করা যায়, যদি আমরা যদি দেখি যে ম্যাক্সিমাইজ প্রফিট ওয়েস্ট বেঙ্গলের কিসে হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে 80-90% মানুষ ঢুকেছে 2 নম্বরই করে টাকা পয়সা খেয়ে, এবং সেখানে 10% কি 5% একটা অ্যামাউন্ট মানুষ তারা এর মধ্যে পারফেক্ট আছে, বাদ বাকি 90-85% মানুষ ইললিগালভাবে ঢুকেছে। তো সেখানে পুরো প্যানেলটাকে বাতিল করেছে কোর্ট, এবং কোর্ট এটাও প্রভিশন দিয়েছে, কোর্ট এটা বলেনি যে যারা 10% সঠিকভাবে হয়েছো সেটাকে আমরা তো করতে পারছি না, তো সেগ্রিগেট করতে পারছি না, তো তোমরা নিজেরা এসো স্বতঃপ্রণোদিতভাবে। হ্যাঁ, হয়তো অনেকগুলো কেস আসবে, এখন কোর্টের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে, এটা একটা স্পেশাল কেস, অবভিয়াসলি তাদের স্বার্থে তাদের কথা ভেবে অবভিয়াসলি কোর্ট সেই কেসগুলো তাড়াতাড়ি রিজলভ করে ফেলে। অ্যান্ড এর মধ্যে যে 80-90% মানুষ যারা ইললিগালি এসেছে এবং তাদেরকে যে অ্যামাউন্টটা ফেরত দেওয়ার কথা বলছে, তারা আজকে অগাধ সমুদ্রে পড়লো, এবং সেই সমুদ্রে পড়ার জন্য দায়ী সেই নেতারা যারা প্রলোভন দেখিয়েছে। আজকে আমি বলবো না যে সেই মানুষগুলো ভুল করেছে, না, তারা তো 80-90% মানুষের মধ্যে দেখা যাবে যে 10% কি 15% কি 16% মানুষ পলিটিক্যাল পার্টির, তাদের পরিবারের, তারা কম টাকায় ঢুকেছে, বাদ বাকি 60-70% যেখান থেকে একটা অ্যামাউন্ট তারা পেয়েছে, এবং একটা অ্যামাউন্ট কি 5-6 লাখ টাকা যদি হিসেব করে যদি দেখা যায়, যে আমি সরি অ্যাপ্রক্স যে 18,000 মানুষের কাছ থেকে 5 লাখ টাকা কি 6 লাখ টাকা নিয়েছে, 100 জনের 5 লাখ টাকা যদি হিসেব করা যায় কত হচ্ছে। এবার সেখানে 100 জায়গায় চলে আসছে 18,000 থেকে 19,000 কি 20,000 মানুষ, অ্যামাউন্টটা কি 4টিখানি কথা? সেই টাকাটা কোথায়? আজকে সেই টাকাটা কোথায় গেল? সেই টাকা দিয়েই কি ভোট হচ্ছে? সেই টাকা দিয়েই কি এই দুষ্কৃতীদেরকে রাখা হচ্ছে? সেই টাকা দিয়ে কি আর্মস অ্যামুনেশন আসছে? পশ্চিমবঙ্গটা কি আমাদের দেশের মধ্যে থাকবে, না
এটাকে একটা পাওয়ারফুল স্টেট বানাবার জন্য একটা সিরিয়া বা আফগানিস্তান বানাবার পরিকল্পনা চলছে এখানে, যে এখানে আমরা একটা আর্মড ফোর্স ক্রিয়েট করব এবং যেখান থেকে আজকে ইন্ডিয়ার সাথে আমরা একটা ঝগড়া সৃষ্টি করে ক্রিয়েট করে আমরা ইন্ডিয়া থেকে সেপারেট হওয়ার চিন্তাভাবনার দিকে যাব। বিকজ অলরেডি এই ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট মুসলিম পপুলেশন গেছে। আমি আজকে চার্জ করে কথাটা বললাম, তার পিছনে কারণ একটাই, যে স্টেটে মুসলিম সম্প্রদায় মেজরিটিতে গেছে সেটা কখনোই একটা ডেমোক্রেটিক স্টেট হয়ে থাকতে পেরেছে না। তারা বলেছে ডেমোক্রেটিক। সেখানে আজকে বাংলাদেশে কত পার্সেন্ট হিন্দু ছিল, কত পার্সেন্ট মুসলিম ছিল? হিন্দুর সংখ্যা সেখানে বেড়েছে এক্স্যাক্ট আছে না কমেছে? অত্যন্ত পরিমাণে কমে গেছে। 20 থেকে সেখানে 1% 2%-এর কাছাকাছি নেমে গেছে। পাকিস্তানে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে কিন্তু হোয়ারাস ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা বেড়েছে। তাহলে ডেমোক্রেসি কি পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, অন্য জায়গায় আছে, আর ইন্ডিয়াতে ডেমোক্রেসি নেই, ডেমোক্রেসি খতরে মে হ্যাঁ? বিরোধীরা এটা বলছে। আজকে ডেমোক্রেসি তখনই থাকবে, আজকে সর্বধর্ম সমন্বয় মেনে নিয়ে, এই প্রথাটা মেনে নিয়ে তখনই চলতে পারবে যতক্ষণ হিন্দু মেজরিটিতে থাকবে। যখন এই হিন্দু মেজরিটিতে থাকবে না, তখন আর এটা ওই সকল ধর্মকে মাথায় মেনে নিয়ে সেকুলারিজম তত্ত্ব তখন আর কাজ করবে না। সেকুলারগিরি ওখানে শেষ হয়ে যাবে। পাকিস্তানও তখনও ওরা ডাইরেক্ট কি বলেছিল, আমরা মুসলিম স্টেট হব, বিকজ আমাদের কাছে মুসলিম পপুলেশন বেশি আছে। তারা তখন কই, তারা বলতে পারলো না তো যে আমরা সেকুলার স্টেট হব, পাকিস্তানটা ওটা সেকুলার স্টেট হবে, তারা বলতে পেরেছে না? বলতে পারেনি। আজকে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে দাঁড়িয়ে নেতারা কি বলছে, সেকুলারিজম বিজেপি তাকে শেষ করে ফেলছে। বিজেপি যদি শেষ করবার হতো 2019 সালে শেষ করে ফেলতো, 2014 সালে শেষ করে ফেলতো। সেকুলারিজম যদি সরাবার যদি হতো তখনই শেষ করে ফেলতো। তাই তো, যতক্ষণ হিন্দু মেজরিটিতে থাকবে সেই দেশ ঠিক পথে চলবে। যখন হিন্দু সেকুলার, আমরা সেকুলার এই যে এর মধ্যে চলছি, আমাদের প্রেসিডেন্ট তো আব্দুল কালাম আজাদও তো হয়েছে। এটা তো এরকম হয়নি যে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ কে ছিল ড্রাফটিং কমিটি মেম্বার। তাহলে সেখানে কি মুসলিমদেরকে প্রায়োরিটি দেওয়া হয়নি? অবশ্যই হয়েছে, সব জায়গাতে দেওয়া হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ সকলকে নির্বিশেষে সবাইকে মাথার উপর তুলে রাখা হয়েছে। সেরকম স্টেট এটা হচ্ছে ইন্ডিয়া। এবং সেইখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে যেই না দেখা যাবে যে মানে পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে পুরোপুরি তক্তা পালাট হবে। এবার যদি বলি স্পেসিফিক্যালি কিভাবে হবে, একটা পিন পয়েন্টে প্রশ্ন করবো, এর উত্তর কে দিতে পারে আমি দেখব। যে কনস্টিটিউয়েন্সিতে 60% to 70% মুসলিম আছে, সেখানে হিন্দু ক্যান্ডিডেট দিয়ে দেখাও এবং জিতিয়ে দেখাও। সেখানে হিন্দু ক্যান্ডিডেট দিয়ে জিতিয়ে দেখাও। হোয়ারঅ্যাজ একটা হিন্দু কনস্টিটিউয়েন্সিতে তুমি মুসলিম ক্যান্ডিডেট দাও এবং সেখান থেকে জিতে বেরিয়ে আসবে সে। সম্ভব হয়, বিকজ সেকুলারিজমের অর্থটা একমাত্র হিন্দুরা বোঝে, আর কেউ বোঝে না। এটা আমি মানছি 100%। কথাটা হয়তো আমি বললাম, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আমি কোনো কমিউনিটিকে টার্গেট করছি না। মুসলিম ভাই বোনেরা যারা রাষ্ট্রহিতে চলে তারা বোঝে। আমি জানি। কিন্তু কিছু পাবলিক আছে যারা আনাড়ি, যারা কথা বুঝবে না, তাদেরকে আমি কোনো কথা স্টেটমেন্ট দিয়ে লাভ নেই, তাদের কথা ভেবেও কোনো লাভ নেই। আমি তাদের জন্যই ভাববো যারা প্রগতিশীল, যারা মাটির তলার দিকে হাঁটছে, তাদের কথা ভেবে কি হবে? আজ আছে কাল নেই, বোম্বার দিকে ফেটে যাবে। আমার কথা হচ্ছে এখনো ভারতে এমন মুসলিম আছে যারা পাকিস্তানকে মনে মনে সাপোর্ট করে, ওপেনলিও সাপোর্ট করে একদম। আর কিছু আমাদের উলবেড়িয়াতে পাকিস্তানের পতাকা উড়েছে, আমি নিজে দেখেছি। এক্স্যাক্টলি, আজ থেকে 15-16 বছর আগে আমি নিজে দেখেছি। তারপরে সেখানে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে। উলবেড়িয়া স্টেশন সিএনআরসির সময় কি হলো সবাই এটা উইটনেস করেছে, সবাই দেখেছে, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ দেখেছে। হ্যাঁ, একদম। এবং সেখান থেকে দাঁড়িয়ে কি প্ল্যানিং আফটার প্ল্যানিং কি হয়েছে না, এত কিছু করা হয়েছে না, লুটপাট, টাকা পয়সা চুরি, এসডি অফিস
ভাঙচুর করে সেখান থেকে টাকা পয়সা চুরি করে যাবে, মানে ভাবো টিকিট কাউন্টারে টাকা পয়সা চুরি করতে গেছে। এসডি অফিস ব্যাগে তাতে 5 লক্ষ টাকা না ক লক্ষ টাকার মতন ওখান থেকে বের করেছে, সেটা একটা 5 লক্ষ না 6 লক্ষ টাকার মতন ওখান থেকে এসডি অফিসের ওইখানটা করে হামলা করেছিল, সেখান থেকেও একটা অ্যামাউন্ট বের করেছে, থানার ওখানে করেছে। তো এগুলো করে কী লাভ হয়েছে? তারা টাকা পয়সা চুরি করতে গেছে, মানে ভাব কাঙালি কোনার একটা সীমা থাকে। আমি বলতে চাইছি যে এই ঝঞ্ঝটটা কি আবার আমরা দেখতে চলেছি রুলগুলো লাগু হওয়ার পরে? করে দেখাক, ভোটটা তো এসে গেছে, আর তো করবার সময় নেই। 2024 সালে ভোটটা হয়ে যাক। অ্যাস্ট্রোলজিক্যাল পডকাস্ট আমার যদি কেউ দেখে থাকে, আমি অ্যাস্ট্রোলজি মোটামুটি 5 বছরে যদি খুব ভুল যদি না হই, মোদিজির ট্রেলার দেখেছে। এরপরে ভারতবর্ষ এই যে অনেকে বলছে না ডিক্টেটরশিপ, তাদের ভাষা অনুযায়ী বলে দিলাম, নে ভাই তোমরা দেখবে সত্যি ডিক্টেটরশিপ। বিকজ মঙ্গলের দশা পড়ছে সুপার স্ট্রং। আজকে তোমার বাবা মা একটা যদি তার বাড়িতে ছেলে আর মেয়ে থাকে, ছেলে বা মেয়ে যাই থাকুক, আজকে তোমার বাবা মা তোমাকে যদি শাসন যদি না করে, তুমি মানুষ হবে? তুমি মানুষ হবে কি হবে না? তোমাকে যদি ছাড় দিয়ে রেখে দেয়, তুমি একটা বাঁদর তৈরি হবে। পরিষ্কার কথা। অবভিয়াসলি একটা ছেলেকে যদি স্বাধীনতা এক্সেসিভ দিয়ে দেয়, সে দেখবো যে কোথাও কিছু খাচ্ছে। একটা মেয়েকে যদি এক্সেসিভ স্বাধীনতা দিয়ে যায়, দেখবো সে প্রেম করছে কিংবা অমুক তুসুক উল্টো পাল্টা কাজে জড়িয়ে গেছে। তারপরে নাম খারাপ হয়ে যাওয়ার পর বাবা মার কাছে আসবে। তো তখন এসে তো লাভ নেই, কালিমালিপ্ত হয়ে যাচ্ছে। আর এই যে এরপরে যে শাসনটা যেটা আসতে চলেছে, সেইটা ওই স্ট্রিক্ট শাসন, যে বাবা তুমি এটা শুনতে হয় শোনো, নইলে ঘরের বাইরে বেরিয়ে যাও। অনেক মানুষের কষ্ট হবে, অনেক মানুষের কষ্ট হবে। কষ্ট যদি হয়, তোমাদের যে প্রবলেম আছে, তোমাদের বাবা মার মাথার ওপরে তো তুমি আর গিয়ে বলতে পারবে না যে তোমার কথা মানছি না, মানবো না। বাবা বলবে ঘরের বাইরে বেরিয়ে যাও, এই কথাটা গিয়ে বলো। কিন্তু এটা যখন ভারত যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, তুমি চলে যাও, তুমি কেস করে দাও, তুমি সুপ্রিম কোর্টে যাও, এই প্রবলেম এই এতে। এখানে কিন্তু তোমার কাছে সুযোগ আছে, সরকারের এগেনস্টে তুমি প্রদর্শন করতে পারবে, তুমি সরকারের এগেনস্টে গিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবে। বাবা মায়ের এগেনস্টে তো তুমি সেটা করতে পারবে না, তোমার কাছে এই চান্সেস আছে। এনআরসি থেকে তাহলে আমরা ওই কমিউনিটির সাথে যারা ঝঞ্ঝটটা আগের বারও পাকিয়েছিল না, ওই কমিউনিটি তারা বুঝে গেছে যে আমাদেরকে বোদা বানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী যে একটা কথা বলেছে, খুব শুনতে বেশ ভালোই লাগলো, কথাটা একদম খাঁটি কথা বলেছে। মুসলমানদেরকে তেজপাতার মতন ব্যবহার করা হয়েছে। তেজপাতা তরকারিতে দেওয়া হয় কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হয়, কাজে লাগে না, ভোট ব্যাংক হিসাবে ইউটিলাইজ করা হয়। আরে মুসলমান মানুষদেরও তো একটা ইজ্জত গরিমা আছে, ওরা তো আর জেসে তারা মানুষ নয়। মানুষ তারা আফটার অল হিউম্যান বিং, তারা একটা আস্থায় বিশ্বাস করে। তাদেরকে তুমি শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে বোদা বানিয়ে রাখতে পারবে না। তারা শিক্ষার আলোয় তারা যখন আসছে, তারা যখন সত্য মিথ্যা কিভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, কিভাবে আমাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে, তারা যখন বুঝতে পারছে, আজকে তারা বেরিয়ে এসে প্রতিবাদ করছে। আর এই এদের দোকানগুলো বন্ধ হচ্ছে, মিথ্যে কথা বলা দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। আজকে রাস্তায় বেরিয়ে সিএ এনআরসির বিরুদ্ধে কটা মুসলিম মানুষজন, মুসলমান ভাই বোনেরা কতটা জন বেরিয়ে এরকম ঝামেলাঝাটি করছে, কোথায় পাথর পড়ছে। বলেছিল তো সিএ এনআরসি যখন হবে গোটা ভারতবর্ষ জ্বলবে। সিএ এনআরসি পাস হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে, আইন লাগু হয়ে গেছে। না এনআরসি পাস হয়নি, সিএ এনআরসি তো আমার সিএ তো এটা বলেছিল যে সিএ এনআরসি, তখন কি বলেছিল, ক্যা ছি ছি, সিএ পাস হতে দেবো না, কালো কানুন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। সেখানেও তো একই কথা বলেছিল যে আগুন জ্বলবে। আগুন তো জ্বালিয়েছিল, তাহলে এখন জ্বালাতে পারলো না কেন? এখন জ্বালাবার জন্য তো মব দরকার, মব লিঞ্চিং দরকার। মব লিঞ্চিং করা হচ্ছে কিন্তু মানুষ বেরোচ্ছে না। সবাই কি আর অশিক্ষিত? সব সময় অশিক্ষিতের জায়গাটা, একটা মিনিট কমপ্লিট করতে দাও। সবাই নিজেকে ওরা ভেবে ফেলছে যে মুসলমান মানুষ মানে এরা কিছু জানে না, অশিক্ষিত। মুসলমান ইজ ইকুয়াল টু অশিক্ষিত। ওরা এটা প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু তারা যে অশিক্ষিত নয়, তারা তো প্রমাণ দেখিয়ে দিয়েছে। তারা তো রাস্তায় নামছে না, তারা পরিষ্কার ইন্ডিকেশন পাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী সভায় সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি মানুষের ভিড় কমে যাচ্ছে। সেটা কেন হচ্ছে? তুমি কতটা ঢপের চপ বলছো, সেই কথাটা তো দেখতে পাওয়া যাচ্ছে। এবং তারা তার প্রতিফলনের ফলে তারা আসছে না, সরে যাচ্ছে ক্রমশ। আজকে যেখানে দেখছি সিএ
নাগরিকত্ব দেওয়ার আইন, সেখানে এতদিন ধরে বারবার ধরে ভুল বলে যাচ্ছে, ওটা নাগরিকত্ব নেওয়ার আইন ছিনিয়ে আজও অব্দি শেষ পর্যন্ত অব্দি বলে টলে দিয়ে লাস্টে বললো যদি হয় ভালো, লাস্টে এই জায়গায় আসতে হচ্ছে। কেন না মানুষ আসছে না, মানুষকেও তো আনতে তো হবে, ভোটটা তো পেতে হবে। সবাইকে বোকা বানানো যায় না। মানুষ কিছুটা সময় অন্ধ ভালোবাসা বাঁচতেই পারে, কিন্তু একটা বয়সের পর, একটা সময়ের পর যখন বুঝতে পারে যে স্বার্থটা কি, আমার জাস্ট ভোট নেওয়া, তারপরে আমাকে সাইড করে দেওয়া। এত মুসলিম, এত সম্প্রদায়ের জন্য এত কিছু বলছে। মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের জন্য পুরীর রেপ্লিকা কপি মন্দির ওখানে তৈরি করছে। কেন না পুরীর মন্দিরে উনি ঢুকতে পারেন না, ওনাকে ঢুকতে দেওয়া হয় না, সেই কারণে উনি এখানে একটা বানাচ্ছেন। মোদি রাম মন্দির বানিয়েছে, আমি এখানে পুরীর মন্দির বানাবো। ভালো মন্দির বানাচ্ছে, ভালো, কোনো সমস্যা নেই তাতে। মসজিদ কটা বানালো? তাদের ভোটে তো জয়ী হয়ে এসেছো। কটা মসজিদ বানানো হয়েছে, কটা বড় বড় মসজিদ বানানো হয়েছে? যদি মুসলিম তোষণই যদি হয়, কটা বানানো হয়েছে? কটা বানানো হয়েছে? এরপরে আমার আই থিঙ্ক কিছু বলার নেই, সমাজদারকে লিয়ে ইশারাই কাফি। একদম। তো এই হচ্ছে এখন বাংলার হাল। একদম। আমি কারণ যেহেতু আমাদের বিধানসভা ভোট 2026-এ, তো আমি ওইখান নিয়ে এখন যেতে চাই না, আমি এই ভোটেতেই থাকতে চাই। তো এই ভোটের একটা ছোট্ট কোয়েশ্চেন লাস্ট, যে কি মনে হচ্ছে টিএমসির দাবদাবা কি থাকবে বাংলাতে লোকসভা ভোটের রেজাল্টের সময়, নাকি বিজেপি মাত করে বেরিয়ে যেতে পারে এবারে? বিজেপি এখন অবধি ফার্স্ট সেকেন্ড ফেজ অনুযায়ী তো এগিয়ে আছে, কিন্তু আমি আগে একটা প্রেডিকশনের ভিডিও করা হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে টিএমসি এগোতে পারে, বিজেপির যে ভুলের জায়গাটা। কিন্তু এখন যে ভোট হচ্ছে, এখন যে ভাই সবসময় যে ভোট যখন হয় না, ওই টাইম ফ্রেমে কি সিচুয়েশন আছে, ওই টাইমে কি চিন্তা ভাবনা চলছে মানুষের মনে, সেটাই ইম্প্যাক্ট করে ভোটে। 5 বছর মানুষ কি কাজ হয়েছে না হয়েছে কিচ্ছু দেখবে, ভুলে যাবে, সব ভুলে যাবে। ভোট দেওয়ার আগে যে টপিক, সেই টপিকে গিয়ে ভোট হবে। ওই জন্যই একটা টার্ম ইউজ হয়, ভোট করাতে হয়। ভোট করাতে হয়, মুদ্রা তুলে আনতে হয়। এবং সেখানে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে দানই দিচ্ছে, সেই দানেই ঘুঁটি কাটা যাচ্ছে তৃণমূলের। তো যেভাবে ব্যাকফ্লিপ খাচ্ছে, এক একটা স্টেপে ব্যাকফ্লিপ খাচ্ছে। আমি যে জায়গায় বলেছিলাম যে তৃণমূল এগিয়ে থাকবে, যে জায়গায় বিজেপির রং ফুটমার্ক পড়ে গেছে, সেই জায়গাতে কিছু জায়গায় বিজেপি প্রার্থী চেঞ্জ করেছে, অনেক সিচুয়েশানে স্ট্রং প্রার্থীকে একটা নেগেটিভ জায়গায় ফেলে দেওয়া হয়েছে, এবং সেইখান থেকে সেই সিট বের করে আনবার জন্য তাদেরকে কাজ দিয়েছে। এবং আই থিঙ্ক এই ভাইবটা যদি ধরে রাখতে পারে বিজেপি, ওয়েল অ্যান্ড গুড। বিজেপি এখান থেকে খুব কম করে হলেও 32 এর কাছাকাছি সিট বের করে ফেলতে পারে। আমি যেটা অনেক কম বলেছিলাম, 25 কাট অফ, 25 টু 26, 100 কেন 200% 25-26 চলে আসছে। আমি বলছি তারপরে 30-32, আর যদি 30 যদি ক্রস হয়ে যায়, এই গভর্নমেন্টে সার্ভাইভ করা খুব টাফ, খুব টাফ। বিজেপি অপারেশন লোটাসের যে ইঙ্গিত, সেটা কিন্তু অমিত শাহ এসে দিয়ে গেছে। হ্যাঁ, অমিত শাহ এসে দিয়ে গেছে, ডাইরেক্ট বলে দিয়েছে কি না না আমরা কোনো রকমের সরকার ভাঙার পরিকল্পনা করছি না, কিন্তু তার আগে যদি ভেঙে যায় আমরা কি করতে পারি। ক্লিয়ার ইন্ডিকেশন আমরা অনেকের থেকেই পেয়েছি। আর এইখানে বিজেপি অপারেশন লোটাস করবে না। বিজেপি অপারেশন লোটাস যেটা অন্য স্টেটে করেছে, সেটা ওয়েস্ট বেঙ্গলে করবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলে যদি করবার হতো, ওয়েস্ট বেঙ্গলে যদি পয়সা যদি ঢালতো, ওয়েস্ট বেঙ্গলকে যদি সেইভাবে দেখতো, অনেক আগে করে ফেলতো। কারণ জানে বাঙালি সেন্টিমেন্ট ওইভাবে খাবে না, সেই জন্য বিজেপি এত সময় নিচ্ছে। আর এই এতটা সময় নিচ্ছে বলে যে বিজেপির যে ভোট ব্যাঙ্কটা যেটা হচ্ছে, সেটা রিজিড। বিজেপি খারাপ করলে তাকে গিয়েই ভোটটা দেবে, বিজেপি যত যাই করুক না কেন তাকে গিয়েই ভোট দেবে। এই ভোট ব্যাঙ্কটা কিন্তু সলিড ভোট ব্যাঙ্ক তৈরি হচ্ছে, এই ভোট ব্যাঙ্ক কিন্তু সহজে ভাঙবে না, এই ভোট ব্যাঙ্কটা কিন্তু খুব সলিড। এবং আস্তে আস্তে সেটার মার্জিন কিন্তু ক্রমশ বাড়ছে। এবং একটার পর একটা যেভাবে কেস বেরোচ্ছে, এখানে এনএসজি ঢুকছে, এনআইএ ঢুকছে, সিবিআই ঢুকছে, ইডি ঢুকছে, চারদিক দিয়ে যেভাবে ঘিরছে এবং যেভাবে সব আউটকামগুলো বেরোচ্ছে, কোর্টের এক একটা রায় আসছে, তাতে টেকা খুবই মুশকিল। একটা বড় মাথার যদি দুম করে নাম যদি বেরিয়ে যায় আর যদি ধরে নেয়, মমতা ব্যানার্জিকে আজকে এই জায়গায় বলতে হচ্ছে। এত বড় একটা নেত্রী, হয়তো দেখা যাচ্ছে, আমি নিজে বলেছিলাম যে এই নেত্রী কিন্তু যদি এখানে যদি নিজের সিট ধরে রেখে যদি বাড়াতে পারে, সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়তো হতে পারে।
কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই নেত্রীর পজিশনে তার মুখে একটা কথা যে হয়তো আমাকে যদি জেলে যেতে হয় আমি জেলে যেতে প্রস্তুত। আজকে এই কথা বলতে হচ্ছে কেন? জেলে যাওয়ার কথা তখনই মানুষ বলে যদি সেখানে কোনো রকম কারচুপি বা কোনো রকম ধরা পড়ার আশঙ্কা থাকে। মানুষ তদন্তে আটকায় কেন? তুমি যদি ক্লিন হও, তুমি বলবে নে বাবা আমি সব খুলে দিয়ে দিচ্ছি, দেখে নাও, আমাকে পুরো তদন্ত করে নাও, আমি ক্লিন। কিন্তু তুমি যদি আটকাতে যাও, আমাকে কেন তুমি চেক করবে, কেন তুমি করবে, বারবার অবজেকশন, তুমি যখন, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা তোমার ডালমেল হচ্ছে তো করে রেখেছো, যে কারণে তুমি আজকে বারবার পিছিয়ে আসছো অবভিয়াসলি। এবং যে কারণে সেখান থেকে ক্লিয়ার প্রমাণিত যে প্রবলেম তো আছে। আজ যখন সব থেকে বড় কেস যেটা ইলেকটোরাল বন্ড, যে ইস্যু যেটা নিয়ে অনেক জায়গায় বলছে, খবর হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কার এগেনস্টে ভার্ডিক্টটা দিল। হিসেব অনুযায়ী দেখতে গেলে বিজেপি গভর্নমেন্ট এটা এনেছিল, তার এগেনস্টে ভার্ডিক্ট দিল। তাহলে সুপ্রিম কোর্ট নিউট্রাল নয়, তার বিরোধীদের এগেনস্টে কোনো কেস ফাইল করে দিলেই সেটা বিজেপি করাচ্ছে, আর বিজেপির এগেনস্টে কেস করলে সুপ্রিম কোর্ট ইজ পারফেক্ট। সুপ্রিম কোর্টের লাই আমরা একদম মাথা পেতে নিচ্ছি, কিন্তু তাদের এগেনস্টে কথা বলে না বিজেপি করাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো সুপ্রিম কোর্টে যাবে এসএসসির প্রবলেমটা নিয়ে। যাক না থাক, আমি আর ওটা নিয়ে এগোতে চাই না। তো আমি বলবো যে আমাদের স্টেট লেভেল পলিটিক্সের এই 3টে টপিক নিয়ে আমার কথা বলা ছিল প্রতীক সেটের সাথে, সেটা কমপ্লিট করেছি। তো এই ভিডিওটা এখানে স্টপ করি। আমরা একটা ন্যাশনাল পলিটিক্সের ভিডিও নিয়েও আসবো খুব তাড়াতাড়ি, কিছুদিনের মধ্যে চ্যানেলে দেখতে পাবেন। আর এটা যদি দেখে থাকেন তো ওটা তো অবশ্যই দেখবেন। চলুন টাটা, আজকের মতো বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।